গল্প তোকে চাই। লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা। অন্তিম পর্ব। বিছানায় বসে ভ্রু কুঁচকে তাকিয়ে আছি, বিরক্তিভাবটা মাথায় চারা দিয়ে উঠেছে। আমার বিরক্তির প্রধান এবং একমাত্র কারণ হলো শুভ্র। সে পুরো ঘরে কার্পেট বিছাতে ব্যস্ত। তার চিন্তার বিষয় হলো যদি আমি পা পিছলে পড়ে যাই। মাত্র 10 দিন হলো আমি জানতে পেরেছি আমি কনসিভ করেছি, আর এর মধ্যেই উনি সারা বাড়িতে কার্পেট বিছাতে শুরু করে দিয়েছেন। উনার ভাব দেখে মনে হচ্ছে দুনিয়াতে একমাত্র উনার বউই বাচ্চা জন্ম দিচ্ছে, আর সবার বাচ্চা তো আকাশ থেকে টুপোটুপ করে পড়ছে। বিরক্তিকর। আর সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো, মামু উনাকে অলরেডি 3বার ডেকে গেছেন যে অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে, বাট উনার এক কথা তিনি অফিস যাবেন না। ডেলিভারি হওয়ার আগে ঘর ছেড়েই বেরুবেন না। কথাটা শুনেই মেজাজটা চড়া হয়ে গেল। এখনো 1 মাসও হলো না আর মহাশয় সব কাজ বাদ দিয়ে ডেলিভারির চিন্তা করছে। ভাবা যায় এগুলো? রাগে আমার রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বাড়ির সবাই কি ভাববে? ছি, আপুও তো প্রেগনেন্ট, তবু তো ভাইয়া একা হাতে সব সামলাচ্ছেন নাকি? আর উনাকে দেখো। উফ, ইচ্ছা করছে উনাকে উষ্ঠা মেরে উগান্ডা পাঠিয়ে দিই। যত্ত সব। এই যে মিস্টার। হুম। বলো। বলো মানে। এদিকে আসুন। রাগী গলায়। আমি বিজি আছি, বলো শুনছি। কার্পেট মোড়াতে মোড়াতে। আপনার কাজের গোষ্ঠী কি লাই? এদিকে আসুন বলছি, চিৎকার করে। কি হয়েছে? সমস্যাটা কি? ভ্রু কুঁচকে চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি সাধে? আপনি অফিস যাবেন না? না। কেন? তোমাকে রেখে যাব না। তাহলে চলুন আমিও আপনার সাথে যাই। দাঁতে দাঁত চেপে উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তুমি কি রেগে আছো? উনার কথাটা শুনে মেজাজটা আরো খারাপ হয়ে গেল। মহাশয় এতক্ষণে বুঝতে পারছে যে আমি রেগে আছি। না, রাখবো কেন? খুশিতে নাচানাচি করছি দেখছেন না? আরে বাবা, হয়েছেটা কি সেটা তো বলবে। কি হয়েছে মানে? আপনি অফিস যাচ্ছেন না কেন? আপনার কি মনে হয় আমি পৃথিবীতে ফার্স্ট কনসিভ করেছি নাকি? আজিবাপুর 8 মাস চলছে, তবু ভাইয়াকে দেখছেন ঘরে বসে থাকতে। ঝাঝালো গলায়। বৌমনি আর তুমি এক হলা। তোমাদের বয়সের ডিফারেন্স 3-3টা বছর। ও তোমার থেকে যথেষ্ট স্ট্রং, তাই ভাইয়ার টেনশনও কম। আপনি বলতে চাইছেন আমি স্ট্রং গার্ল নই? ব্রুকুচকে রাগী গলায়। আ আনা, আমি বলছি যে। হ্যাঁ, কি বলছেন তাই শুনতে চাইছি। দাঁতে দাঁত চেপে। তো, তুমি অনেক স্ট্রং, বাট আমি একদম স্ট্রং নই। তোমাকে এখানে রেখে গেলে আমি টেনশনেই মরে যাব। ফাউল কথা বাদ দিয়ে চলুন ফটাফট রেডি হয়ে নিন। ডাইনিং এ যাব, তারপর আপনি সোজা অফিসে। ওকে? নট ওকে। আমি অফিস যাব না ব্যাস। এখন চলো খাওয়া কমপ্লিট করে আসি। তাহলে আমিও খাবো না। ব্যাস। রোদ। অলওয়েজ তোমার এসব জেদ ভালো লাগে নারাগী গলায়। আমি খাবো না মানে খাবো না। ওকে ফাইন, যাব অফিসে, এখন উঠো। দাঁতে দাঁত চেপে। সত্যি, উফ, আপনি কত ভালো। হু। আইনো আমি ভালো। কথাটা বলেই উনি আমার গালে ঠোঁট ছোঁয়ালেন। আর আমি রাগী চোখে তাকালাম। কি হলো? এভাবে তাকাচ্ছ কেন? ব্রু কুঁচকে। আপনার রিয়েকশন কপি করছিলাম। এক গাল হেসে। আমার রিয়েকশন? হুমুম। আগে আমি আপনাকে কিস করলে এমন রিয়েকশনই তো দিতেন। ও তাই? তাহলে এখন একটা দিয়ে দেখো। দারুণ রিয়েকশন দিব বেবি। চোখ টিপে। ধেত চলুন তো, ক্ষুধা লাগছে। ঠোঁট উল্টে। ওকে, চলুন মহারানী। মুচকি হেসে। খাবার টেবিলে বসে আছি। সবাই খাচ্ছে, বাট আমি খেতে পারছি না। তার কারণ হলো আমার ব্যাপক হাসি পাচ্ছে, কিন্তু এমন নিষিদ্ধ জায়গায় হাসা যাবে না, তাই হাসি চাপার চেষ্টায় আছি। আমার হাসির মূল উৎস হলো অভ্র ভাইয়া। আপুর ডেলিভারি ডেট যত এগিয়ে আসছে ততই উনার চোখে মুখে একটা অসহায় অসহায় ভাব ফুটে উঠছে। এই মুহূর্তে উনি ঠিক নিরীহ বিড়াল ছানার মতো আপুর দিক তাকিয়ে আছেন। উনারই যদি এই অবস্থা হয়, তাহলে আমার শুভ্র যে কি হবে? আল্লাহই জানে। আপু খাওয়ার মাঝপথে একটু নড়েচড়ে বসতেই ভাইয়া যেন চমকে উঠলেন। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলতে শুরু করলেন, ঠিক আছো? পেট ব্যথা করছে? খেতে সমস্যা হচ্ছে? বমি পাচ্ছে? এমন হাজারো প্রশ্নের স্তূপ। আর আপু বিরক্তি নিয়ে উনার দিকে তাকিয়ে আছেন। আপুর চাহনি দেখেই বোঝা যাচ্ছে উনি এই কাজটা ইতোপূর্বে বেশ কয়েকবার করে ফেলেছেন। ব্যাপারটা আমি বেশ এনজয় করছি। শান্তিও লাগছে। বাহ,
আমার মতো আপুও দেখি অতি ভালোবাসা নামক প্যারায় আক্রান্ত, যদিও শুভ্রটা একটু বাড়াবাড়ি। আমার আরো হাসি পেল যখন মামু বলল, অভ্র, শুভ্র, লেটস গো বয়েজ। কথাটা শোনার সাথে সাথেই দুজনের মুখেই রাজ্যের অসহায়ত্ব ফুটে উঠল। অভ্র ভাইয়া আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আপু নির্বিকার ভঙ্গিতে খেয়ে চলেছে। শুভ্র দিকে তাকিয়ে দেখলাম সেও আমার দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে আপু আর ভাইয়ার কাণ্ড দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। ওদের দুজনের উঠার নাম গন্ধ না দেখে মামু অসহায় চোখে মামানির দিকে তাকালেন, যার অর্থ এই, তোমার ছেলেরা বউ পাগলা হয়ে গেছে, এদের কিছু করো, এই বুড়ো বয়সে একা অফিস করতে পারবো না আমি। কিন্তু মামুর এই অসহায় দৃষ্টি মামানির কাছে কোনো পাত্তা পেল বলে মনে হচ্ছে না। উনি খুব মনোযোগ দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে চলেছেন। এদের অবস্থা দেখে আমার ইচ্ছে হচ্ছিল গড়াগড়ি দিয়ে হাসি, বাট উপায় নেই দেখে চেপে গেলাম। অবশেষে তিনজনই অফিসের জন্য পা বাড়ালাম। আলহামদুলিল্লাহ। বিছানায় হেলান দিয়ে বসে বেবির কথা ভাবছি। মাত্র 10 মাসে আমার লাইফটা কতটা বদলে গিয়েছে ভাবতেই অবাক লাগে। 10টা মাস আগেও রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে পুরো বাসায় মাথায় করে ফেলতাম, সবাইকে ঘুম থেকে জাগিয়ে বাবা মার মাঝখানে গিয়ে বসে থাকতাম। আর এখন আমার নিজেরই এমন একটা পুচকু হবে, ইসাস ভাবা যায়। কার মতো হবে ও? আমার মতো? বাপরে, তাহলে নিশ্চয় হাড় জ্বালিয়ে খাবে। তার চেয়ে বরং উনার মতো হওয়ায় ভালো, একদম শান্তশিষ্ট। দরজায় শব্দ হওয়ায় ফিরে তাকালাম, উনি ফিরেছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 11টা বাজে। সারাটা দিনে উনি যে কতবার কল করেছেন তার ইয়াত্তা নেই। উনাকে দেখেই বোঝা যাচ্ছে খুব টায়ার্ড। আমাকে দেখেই শুকনো হাসি দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। আমার চোখ দুটো ওয়াশরুমের দরজায় স্থির, কখন বেরুবেন আর আমি দেখব। সারাটা দিন খুব মিস করেছি উনাকে। কিছুক্ষণ পরই উনি বেরিয়ে এলেন। ব্লু টি শার্ট আর অ্যাশ কালারের 3/4 প্যান্ট পরেছেন উনি। উনার পায়ের লোমগুলো মারাত্মক লাগছে। এলোমেলো চুল আর হাজারো ক্লান্তি নিয়ে আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি হাতের ইশারায় উনাকে কাছে ডাকলাম আর উনিও বাচ্চাদের মতো হেলে দুলে আমার কাছে এসে বসলেন। কি? ভ্রু নাচিয়ে। আমি সোজা হয়ে বসে আমার কোল ইশারা করে বললাম, শুয়ে পড়ুন। উনি অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে শুয়ে পড়লেন, কোলে মাথা রেখেই দুহাতে কোমর জড়িয়ে ধরে পেটে ঠোঁট রেখেই বলে উঠলেন, প্রিন্সেস, মাম্মামকে একদম ব্যথা দিবে না। ইউনো না। গুড গার্লরা কখনো কাউকে হার্ট করে না। আর মাম্মামকে তো কখনোই না। এন্ড আই নো, মাই প্রিন্সেস ইজ আ গুড গার্ল, রাইট? সো বি কুয়াইট, আদারওয়াইজ বাবাই তোমাকে একদম কোলে নিবে না, আর আদরও করবে না। গট ইট? আপনি এত সিউরিটির সাথে কিভাবে বলছেন ও মেয়ে? ছেলেও তো হতে পারে। না, মেয়েই হবে। বাহবা, এত কনফিডেন্স? হুমুম, একদম তোমার মতো কিউট হবে দেখো। না, আপনার মতো হবে, অনেক সুন্দর। উহুম, বেবির সুন্দর হওয়াটা ইম্পর্টেন্ট না, কিউট হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। পার্থক্য কি হলো? ব্রু কুচকে। পার্থক্য আছে রোদপাখি, আছে। অনেককে দেখবে সুন্দর হলেও তাদের জন্য কিউট ওয়ার্ডটা সুইটেবল মনে হয় না, আবার অনেক ক্ষেত্রে দেখবে তেমন সুন্দর না হলেও দেখেই বলতে ইচ্ছে করে, বাহ খুব কিউট তো। বুঝতে পারছো ডিস্টেন্সটা? নাক টেনে। হুমুম, বুঝলাম, এবার আপনি ঘুমুন তো। আমার কথায় উনি মুচকি হেসে চোখ বন্ধ করে নিলেন। আমি উনার চুলে হাত বুলিয়ে চলেছি, চোখ বন্ধ করা অবস্থায়ও উনাকে কি সুন্দর লাগছে। ইসস, কি সুন্দর করে ঘুমাতে পারেন উনি। ভাবতে ভাবতেই উনার চোখে ঠোঁট ছুঁয়ে দিলাম, আর সাথে সাথেই উনি চোখ মেলে তাকালেন। ছি রোদ, তুমি আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিচ্ছ। তুমি আমার ভার্জিনিটি নষ্ট করে দিলা রোদ। এখন আমার কি হবে? চুপপক, ভার্জিনিটি না ছাই, আপনার ভার্জিনিটি বিয়ের আগেই খতম, সো এখন নিকামু কমিয়ে করেন। ছি, রোদবালিকা, এসব কি বলছো? আমি হলাম ইনোসেন্ট বয়, আর তুমি এমন অপবাদ দিচ্ছ? জীবনে মেয়েদের দিকে চোখ তোলে তাকালাম না, আর তুমি আমাকে বানিয়ে দিলে চরিত্রহীন। হাউ কোড ইউ রোদবালিকা, হাউ কোড ইউ? হহ, মেয়েদের দিকে তাকায় দেখে নি, মিথ্যুক। রুমু আপুর বিয়েতে গেস্ট রুমে কি করছিলেন শুনি? তসবি পড়ছিলেন বুঝি? রাগী গলায়। ক, কবে? মাথায় বাড়ি দিলেই সব মনে পড়ে যাবে, দিব বাড়ি।
আরে আরে, ওটা তো কনভারসেশন ছিল। ইটস কোল্ড রোমান্টিক কনভারসেশন। লিপস টু লিপস, চোখ টিপে, বাঁকা হাসি দিয়ে। বাহ, অসাধারণ! এত কনভারসেশনের পরও আপনি ভার্জিন ছিলেন। ব্রু কুঁচকে আর আমি টাচ করতেই সব শেষ। বাচ্চার বাবা হয়ে যাচ্ছে আর এতদিনে আসছে ভার্জিনিটি বাঁচাতে, হুহো। ব্রু কুঁচকাবে না তো কতদিন বলা লাগে? কেন, কি সমস্যা? ব্রু কুঁচকে। উফ্ফো আবার! ব্রু কুঁচকালে তোমায় এত কিউট লাগে, ইচ্ছে করে কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। উনার কথায় আবারও ভ্রু কুঁচকে তাকালাম আর উনি হুহা করে ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। গাড়িতে বসে আছি, শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, কপালে চিন্তার ভাঁজ, দৃষ্টি স্থির। আর আমি একমনে আইসক্রিম খেয়ে চলেছি। হঠাৎ করেই উনি বলে উঠলেন, রোদ অবর্ষণ করে ফেলো। উনার কথায় আমি থমকে গেলাম, মাথাটা যেন ফাঁকা হয়ে আসছে। শুভ্র চিৎকার করে, আপনি পাগল হয়ে গেছেন? বাবা হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছেন? আই হ্যাভ নো আদার চয়েস। তুমি যদি না থাকো তো ওই বাচ্চাকে দিয়ে আমি কি করব? ইউ হ্যাভ টু ডু ইট। সব ঠিক করে রেখেছি, এবার তুমি গেলেই হয়ে গেল। লেটস গো। নো, শুভ্র, আই কান্ট ডু দিস। আমার বেবি। চলো রোদ। নো শুভ্র, প্লিজ আপনার পায়ে পড়ি, এমনটা করবেন না, প্লিজ। পিছাতে পিছাতে। কামরোদ, অযথা জেদ করো না, চলো। নো, নো, কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, প্লিজ না। উনি গাড়ি থেকে বের হয়ে আমাকে কোলে তুলে নিয়ে হসপিটালের পথে হাঁটা দিলেন। আমি ছুটাছুটি করছি ক্রমাগত। না না, নননা, চিৎকার করে। ধরফর করে উঠে বসলাম, শরীর ঘেমে একাকার। চারদিকে অন্ধকার, আফসা আলোয় মনে হচ্ছে এ যেন এক আজব পুরী। চারদিকে উৎপেতে আছে ভয়ঙ্কর সব জীব। ক্রমাগত শ্বাস নিচ্ছি, মনের মধ্যে বাচ্চা হারানোর তীব্র যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক এই সময় লাইট জ্বলে উঠল। রোদ, কি হয়েছে? ঠিক আছো তুমি? খারাপ স্বপ্ন দেখেছো নাকি শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কাছে আসবেন না। দ দূরে যান, দূরে যান বলছি। হাত দিয়ে ধাক্কিয়ে। কি বলছো এসব? এমন করছো কেন? কি হয়েছে সোনা? বলো আমায়। আ আমার বাবু, কান্না ভেজা কণ্ঠে। কি হয়েছে আমার প্রিন্সেসের? আ আমি আপনি তুমি কি বলো? আমি অবর্ষণ করব না, প্লিজজ। কি বলছো এসব? অবর্ষণ করবে কেন? এসব ফালতু কথা কেন ভাবছো তুমি? আমি করুণ চোখে উনার দিকে তাকালাম, এতক্ষণে বুঝতে পারছি আমি স্বপ্ন দেখছিলাম, ভয়ানক দুঃস্বপ্ন। এবার আমি উনার বুকে ঝাঁপিয়ে পড়লাম, শরীর ক্রমাগত কাঁপছে। উনিও আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। উনার হাতের স্পর্শে ফুঁপিয়ে উঠলাম আমি। এতক্ষণ কত অসহায় লাগছিল নিজেকে, এখন মনে হচ্ছে সব পেয়ে গেছি। সব। কি হয়েছে রোদো পাখি? বলো আমায়। আমি উনাকে সবটা বললাম, উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিলেন নিজের সাথে। চুপ, চুপ করো, শান্ত হও, তোমার মনে হয় আমি এমন করব? ও আমার বেবি, মাই প্রিন্সেস, নিজের বাবুকে মারবো এতটা খারাপ নিশ্চয় আমি নই, বলো। আমি চুপচাপ উনার কথা শুনছি। যেন হাজারো ভয় থেকে নিজেকে বাঁচাতে চাইছি। স্বপ্নের শুভ্র আর এই শুভ্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই শুভ্র বুকে আমি নিরাপদ, সাথে আমার বাচ্চাও। পাগলি, আমি থাকতে আমাদের বেবির কিচ্ছু হবে না। শি ইজ অলসো ইম্পর্টেন্ট ফর মি। আমি বেবি চাইনি তার মানে এই নয় যে ওকে মেরে ফেলবো। ও আমার অস্তিত্ব। জীবন দিয়ে রক্ষা করব ওকে, কিচ্ছু হবে না ওর, রোদবালিকা। আমি চোখ মেলে তাকাতেই বলে উঠলেন, ভাবছি একটা দুনলা বন্দুক কিনবো। আমার প্রিন্সেসকে যখন স্কুলে দিব, ছেলেরা ডিস্টার্ব তো করবেই, ওদের জন্য এক্সট্রা প্রোটেকশন কি বলো? উনার কথা শুনে ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়েই হেসে দিলাম। উনিও একগাল হেসে আরো শক্ত করে জড়িয়ে নিলেন আমায়। আহ, কি শান্তি! মেয়েদের জান্নাতটা হয়তো স্বামীর বুকেই আল্লাহ নিজ হাতে তৈরি করে দিয়েছেন। রান্না করতে আমার বেশ ভালো লাগে, ইভেন এটা আমার প্যাশনও বলা যায়, তবে অবভিয়াসলি সব সময়ের জন্য নয়, মাঝে মাঝে। আর আজকে আমার এই প্যাশনটাকে বের করে আনার একটা স্কোপও পেয়ে গেলাম। রান্নাঘরে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য সবার জন্য ডিনার তৈরি করা। বিয়ে হওয়ার পর রান্না করার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। মামানি আর আরিফ চাচার জন্য কোনো কিছু টাচই করতে পারিনি। তাদের ব্যবহার দেখে মনে হয় আমি এখনো বাচ্চাটি, কিছু ধরতে গেলেই হাতে ব্যথা পেয়ে যাব।
আর কনসিভ করার পর শুভ্রর জন্য কিচেনে আসাটাই আমার জন্য দিবাস্বপ্নের মতো হয়ে উঠেছে। তবে আজ ব্যাপারটা ভিন্ন। বাড়িতে একটা কাজের লোকও নেই, সবাই ছুটিতে আছে, আর আপুর তো 8 মাস চলছে। এই অবস্থায় ও রান্না করবে আর আমি বসে বসে খাবো, তাও মেনে নেওয়া যায় না। কাল রাত থেকে মামানির প্রেশারটাও ফল করছে, সো এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপশন হলাম আমি। যেভাবেই হোক শুভ্র ফিরে আসার আগে রান্না কমপ্লিট করতে হবে, নয়তো কি হবে কে জানে। মামানি তো কিছুতেই রাজি হচ্ছিল না, উনার এক কথা, মা তুই রান্নাঘরে যাস না, আমার ছেলে দেখলে কুরুক্ষেত্র করে ফেলবে। যে ছেলে স্টোর রুমে পর্যন্ত কার্পেট বিছিয়ে রাখছে বউয়ের সেফটির জন্য, সে যদি দেখে তার বউ রান্নাঘরে, কি হবে ভেবে দেখেছিস? তার চেয়ে আমি যেমন পারি ম্যানেজ করে নিব। কিন্তু আমিও তো নাছোড়বান্দা, বাড়িতে পুত্রবধূ থাকতে অসুস্থ শাশুড়িমা রান্না করবে, এমনটা বাবা মা আমায় কখনো শেখায়নি। তাতে পৃথিবী উল্টে গেলেও আমার মোটেও যায় আসে না, সেখানে শুভ্র তো কিছুই না। এসব যুদ্ধের পালা শেষ করে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি। ভাত, মাংস হয়ে এসেছে, এবার শুধু সবজি আর ডাল বাকি। আমি সবজি কাটছিলাম, হঠাৎ কোথা থেকে শুভ্র এসে সামনে দাঁড়ালো। উনি যে ভীষণ রকম রেগে আছেন তা উনার টমেটোর মতো মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমি তাকাতেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, তুমি এখানে কি করো রোদেলা? উনার মুখে রোদেলা নামটা শুনে অবাক হলাম। বিয়ের প্রথম দিনেই শুধু উনি এই নামে ডেকেছিলেন, তার মানে মশাইয়ের রাগের পাল্লা আজ ভীষণ ভারী। উনার জ্বলন্ত চোখের দিকে তাকালেই আমার কথা সব ফুস হয়ে যায়, তাই উনার দিকে না তাকিয়ে সবজি কাটায় মন দিলাম। কি আবার করছি? রান্না করছি। কিচেনে কাউকে ফুটবল খেলতে দেখেছেন কাউকে? ফাজলামো বন্ধ করো রোদ, এসব করতে গিয়ে আবার নতুন কোনো অঘটন বাঁধাতে চাও? বাড়ির সবাই কই যে তোমায় রান্না করতে হবে? রান্না করতে গেলেই অঘটন বাঁধে, আপনাকে কে বলল? রান্না করতে করতে শহীদ হয়ে গেছে এমন কাউকে কোনোদিন দেখেছেন? তাছাড়া বাড়িতে আজ কোনো সার্ভেন্ট নেই, সো আমাকেই রাঁধতে হবে, সবজি কাটতে কাটতে। কেন? সব কই মরেছে আর বৌমনি বা মাই বা কোথায়? ব্রু কুচকে। আরিফ চাচার বড় ভাই মারা গেছেন, নিশ্চয় জানেন। মামুও তো জানাজায় গেছেন, আর রাহেলার বিয়ে পরশু, সো জামাই রেখে সে নিশ্চয় এখানে রান্না করতে আসবে না। আর মাধবী তো আগে থেকেই অফ ডেতে আছে। মা, বৌমনি, আপনি পাগল। মামানির কাল রাত থেকে প্রেশার ফল করছে, উনি এই অবস্থায় রান্না করতে আসবে? আর আপুর কথা কিভাবে বলুন আপনি? ওর অবস্থা কি আপনার জানা নেই? ওহ, সরি। তাহলে আমায় ফোন করে নিতে, আমি হেল্প করতাম। মুচকি হেসে দাও, আমি সবজি কেটে দিই। না, একদম ওস্তাদি দেখাতে আসবেন না, পরে বাংলা সিনেমার মতো হাত কেটে একাকার করবেন আর আমাকে নায়িকা শাবানার মতো শাড়ি ছিঁড়ে নেকামো করতে হবে, আর তাতে আমি ইন্টারেস্টেড নই। সো দূরে থাকুন। এভাবে বলছো কেন? মুখ গুমরা করে। কিভাবে বলছি? ব্রু কুঁচকে। বাদ দাও। বাহ, তুমি তো বেশ সবজি কাটতে পারো, গ্যাচ গ্যাচ কেটে চলেছ। তুমি পুচকি হলেও গুণবতী বটে, রান্না পারো, শাড়িও পরতে পারো। হুমুম, আইনো আমি গুণবতী, ভাব নিয়ে। শুভ্র দরজায় ঠেস দিয়ে হাত বাজ করে দাঁড়িয়েছিল, আমার কথা শুনে মুচকি হেসে পেছনে থেকে জড়িয়ে নিল। হুমুম হতেই হবে, নয়তো যেন তেন মেয়ের জন্য কি আবরার শুভ্র পাগল হয়? আপনি আমার জন্য পাগল? বাঁকা চোখে। ব্যাপারটা বিশ্রী হলেও সত্য। আম মিড উইথ ইউ, মুখ গুমরা করে জানো। আমি আর চোখে তাকাতেই আমি মাঝে মাঝে ভাবি, আমি দিন দিন পাগলাটে হয়ে যাচ্ছি। কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা করি, বাট তোমাকে দেখলেই সব গুলিয়ে যায়। এসব পাগলামো অটোমেটিক আমার মধ্যে চলে আসে। আই কান্ট হেল্প। বাচ্চাদের মতো মুখ করে। আমি উনার কথায় খিলখিল করে হেসে উঠলাম, আর উনি আমার গাড়ে মাথা রেখে আমার দিকে এক পলকে তাকিয়ে আছেন, যেন চোখের পাতা পড়লেই বিস্ময়কর কিছু হারিয়ে যাবে। উনার এভাবে তাকানো দেখে হাসি থামিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উনি আমার কপালের চুলগুলো ডান হাত দিয়ে সরিয়ে মুচকি হেসে বলে উঠলেন, কিছুই হয়নি, জাস্ট তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? ব্রু কুঁচকে। একদম আমার বউ বউ দেখাচ্ছি তোমায়, গালে হাত রেখে। কেন? এমনি কি বোন বোন দেখায়? কথাটা বলেই আমি হু হু করে হেসে উঠলাম, কেন জানি প্রচুর হাসি পাচ্ছে আজ।
আমি হাসতে হাসতে রীতিমতো কপোকাত। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আমাকে উঁচু করে ভ্যাসিনের পাশে বসিয়ে দিয়ে সবজিগুলো নিতে ধুতে লাগলেন। আমি অবাক চোখে উনাকে দেখছি। আমাকে তাকাতে দেখেই উনি বলে উঠলেন, এটা আমি বেশ পারি। লেকচার দেওয়া বন্ধ করো। আর কি জানি বলছিলে? অন্যান্য সময় কেমন লাগে? অন্যান্য সময় তোমায় আমার রোদবালিকার মতো লাগে। চোখ টিপে মানে কনফিউড হয়ে। কিছু না, বাদ দাও। সবজি ধোয়া শেষ, কি রান্না করবে তাড়াতাড়ি করো তো পিচ্ছি। আমাকে নামিয়ে দিয়ে উনি ফ্রিজ থেকে এক গাদা ফ্রুটস বের করলেন। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। এগুলো দিয়ে কি করবেন উনি? এসব দিয়ে কি হবে? ভ্রু কুঁচকে, এসব খাওয়া হবে? আপনি এখন এসব খাবেন? ভ্রু কুঁচকে, আমি কি বলেছি আমি খাবো? ফল কাটতে কাটতে, তো আমার বউ খাবে। বেচারি রান্না করবে, এনার্জি ওয়েস্ট হবে। সে রান্না করবে আর আমি তাকে ফ্রুটস খাওয়াবো। গট ইট বেবি? নো, এখন আমি কিছুতেই খাবো না। কাজের মধ্যে ডিস্টার্ব করবেন না বলে দিলাম। চুপ! আমার খাওয়ানোর মধ্যে ডিস্টার্ব করবে না বলে দিলাম, নয়তো দিব একটা কানের নিচে। রাগী গলায়, কি আর করা? আমি তো বাধ্য, তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে। আমি রান্না করছি আর উনি আমায় খাওয়াচ্ছেন। পাগলের শেষ সীমানা যাকে বলে আর কি। ঘড়িতে 11টা বা 11:30 বাজে, তবু চোখে ঘুম ধরা দিচ্ছে না। তাই ভাবলাম গল্পের বই পড়া যাক। শরৎচন্দ্রের পরিণীতা উপন্যাসটার পাতা উল্টাচ্ছি আর হাঁটছি। গল্পটা বেশ রোমান্টিক। গল্পটা পড়লেই গল্পের নায়ক শেখর দা কে দেখতে ইচ্ছে করে। বইয়ের পাতায় যেন ডুবে গিয়েছি। ঠিক এই সময় বুঝতে পারলাম কেউ আমার পিছে হাঁটছে। আমি ঘুরলে সেও ঘুরছে। আমি জোরে হাঁটলে সেও জোরে হাঁটছে। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে ওঠার উপক্রম। ভূতটু তো নয় তো? দুরুদ পড়তে পড়তে পিছনে তাকাতেই মেজাজ খারাপ হলো। শুভ্র ফোন হাতে আমার পিছু পিছু হাঁটছে। কি সমস্যা? আমার পিছু পিছু হাঁটছেন কেন? যদি তুমি পড়ে যাও, তোমাকে তো ধরতে হবে তাই। ওয়ার্ড, এখানে কার্পেট বিছানো আছে, তবু আমি পড়ে যাব? এটা কোনো কথা? পরে তো যেতেও পারো, আগে থেকে সেই থাকা ভালো। ফোন চাপতে চাপতে, তাই বলে এভাবে পেছনে ঘুরবেন? বিরক্তিকর, রাগী গলায়। আর তোমাকে এত রাতে বই পড়তে হবে? যখন দরকার ছিল তখন তো পড়ো নাই। তাহলে ঠিকই আমাদের ভার্সিটিতে চান্স পেয়ে যেত। খোঁচা দিচ্ছেন মুখ ফুলিয়ে। না, যান, চলো তো ঘুমাবো। আপনি যান, আমি ঘুমাবো না। বিরক্তি নিয়ে উনি আমার কথায় পাত্তা না দিয়ে কোলে তুলে নিলেন। বেবি, তুমি না ঘুমালে? আমাকে তো ঘুমোতে দেও। কাল তোমায় ডক্টরের কাছে নিয়ে যাব। আই নিড সাম এনার্জি। এখনই টেনশন হচ্ছে। চুপ থেকে আমাকে এনার্জি কালেক্ট করতে হেল্প করো। কথাটা বলেই উনি আমাকে সহ কম্বল মরিয়ে শুয়ে পড়লেন। আর আমি হাবলার মতো উনার দিকে তাকিয়ে আছি। গাইনি ডক্টর সুলতানা পারভিনের চেম্বারের সামনে একটা চেয়ারে পা দুলিয়ে বসে আছি। ভ্রুটা হালকা কুঁচকানো, যার কারণ বিরক্তি। বিরক্তির বেশ কিছু কারণ আছে, তার মধ্যে দুটো কারণের একটি হলো শুভ্র, অন্যটি একটি অপরিচিত জলহস্তি। আমার সামনে পেটকু একটা লোক বসে আছে। বসে থাকতেই পারে, শুধু বসে কেন, চাইলে শুয়েও থাকতে পারে, তাতে আমার বিন্দুমাত্র সমস্যাও নেই। সমস্যা থাকার কথাও নয়, কিন্তু সমস্যাটা হলো লোকটার বিহেভিয়ার। মহোদয়, তার পান খেয়ে লাল করে রাখা দাঁত বের করে সারাক্ষণ কুৎসিতভাবে হেসেই চলেছে। বাবা বলতো পৃথিবীর সবার হাসি নাকি সুন্দর, সবার হাসতেই অন্যরকম একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। কিন্তু আমি আধ ঘন্টা যাবৎ ট্রাই করেও লোকটার হাসিতে সৌন্দর্যদায়ক কিছু খুঁজে পেলাম না। শুধু হাসলেও মেনে নেওয়া যেত, কিন্তু লোকটি এর থেকেও বিশ্রী কিছু করছে। এক হাত দিয়ে তার প্রেগন্যান্ট স্ত্রীর পেটে হাত বুলাচ্ছে, অন্য হাতে নাকে আঙ্গুল ঢুকিয়ে নাকের চুল ছেঁড়ার চেষ্টা করছে। ব্যাপারটা নিঃসন্দেহে বিরক্তিকর, যা দেখার সাথে সাথে অটোমেটিক আমার কপাল আর ভ্রু কুঁচকে গিয়ে তাদের বিরক্তি প্রকাশ করছে। অন্যদিকে আমার প্রাণপ্রিয় স্বামী বারবার অস্বস্তি নিয়ে নাড়াচাড়া করছে। তাকে দেখে মনে হচ্ছে তাকে একটা উত্তপ্ত ফ্রাইং প্যানে বসিয়ে দেওয়া হয়েছে, যার উত্তাপে উনি এমনভাবে নাচানাচি করছেন। কি সমস্যা? এভাবে নাচতেছেন কেন? সোজা হয়ে বসতে পারেন না? ভ্রু কুঁচকে, আমি কি বাঁকা হয়ে বসে আছি নাকি? শার্টের ডান হাতা দিয়ে ঘাম মুছে, তা নয়তো কি?
আপনাকে দেখে মনে হচ্ছে আপনার লিভার পেইন উঠেছে আর আপনি যন্ত্রণায় ছটফট করছেন। জাস্ট শাট আপ রোদ। অলওয়েজ ফালতু কথা, চুপচাপ বসে থাকো, নয়তো ঠাড়িয়ে দিব একটা। আজিব, রাগছেন কেন? মুখ গুমরা করে। তো কি করব? তোমার কোনো ধারণা আছে হাউ টেন্স আই এম? এত টেনশনের কি আছে? ডাক্তারি তো দেখাতে আসছি, অন্য কিছু তো নয়। সেটা তুমি বুঝবে না, বউ তো আমার প্রেগন্যান্ট, তোমার না। তোমার বউ প্রেগন্যান্ট হলে বুঝতা কেমন লাগে? তার উপর যদি বউ নিজেই বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। আমি আহাম্মকের মতো উনার দিকে তাকিয়ে আছি, এটা কি বললেন উনি? যত সব গাঁজাখুরি কথাবার্তা উনার মুখে। আমার আবার বউ কেমনে হবে? হলে জামাই হতে পারে। হু হো। বসে বসে বিরক্তির চরম সীমায় পৌঁছে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার ঠিক অপোজিটে বসে থাকা কারো কথা কানে এলো। ছেলে কণ্ঠটা হালকা পরিচিত, যেন কোথাও শুনেছি। পেছনে ফিরে তাকিয়েই আমার চোখ ছানাবড়া। সাহিল ভাইয়া। উনাকে সেদিনের পর থেকে আর দেখিনি। প্রায় ৬৭ মাস পর দেখা। উনি পাশে বসা মেয়েটির কপালে জ্বর চেক করছেন, আর মেয়েটি খিলখিল করে হাসছে যেন তার কাতুকুতু লাগছে। মেয়েটি নিঃসন্দেহে সুন্দরী, বিশেষ করে হাসিটা। আমি অবাক চোখে উনাদের দিকে তাকিয়ে আছি। হঠাৎ সাহেল ভাইয়ার সাথে চোখাচোখি হওয়ায় উনিও অবাক হলেন, তবে নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, হেই রোদ, তুমি কেমন আছেন? হালকা হেসে, আলহামদুলিল্লাহ, তো তুমি কেমন আছো? আর এখানে কিভাবে? আর শুভ্রই বা কোথায়? একসাথে এত প্রশ্ন করায় আমি হেসে দিলাম। তখন পাশে বসে থাকা মেয়েটি আমার দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বললেন, তুমি বুঝি রোদ? বাহ, সত্যিই দেখতে অনেক কিউট। এতক্ষণে শুভ্রও পেছনে ফিরে তাকিয়েছে। সাহেল ভাইয়া আর মেয়েটাকে দেখে সেও বেশ অবাক হলো বলে মনে হচ্ছে। আরে, নাবিলা, তুই এখানে? আর এই বলদের সাথে কি করিস? অবাক হয়। শালা চুপ কর, এক তো নাবিলাকে ভাবি না ডেকে তুই তাই করছিস, আবার আমাকে বলদো বলছিস, পেটে ঘুষি দিয়ে। ভাবি? কিসের ভাবি? ব্রু কুচকে। আরে আমার বউকে ভাবি বলবি না তো বেবি বলবি। তোর বউ? চেঁচিয়ে, শালা তুই বিয়ে করলি কবে? শুধু বিয়ে? মাম্মা আম সো ফাস্ট, বাচ্চার বাবা হয়ে যাচ্ছি চোখ টিপে। কথাটা শুনে শুভ্র যে বেশ অবাক হয়েছে তা বেশ বুঝতে পারছি, সাথে আমিও অবাক। এত তাড়াতাড়ি? বলিস কি? দাওয়াতও তো দিলি না, আর নাবিলা বিয়ে করার জন্য এই আহাম্মকি ছিল? আর কাউকে পাস নাই? কি করব বল? আমাদের ব্রেঞ্চের সবাই বিয়ে করে নিয়েছে, রুহান, সাব্বির, ইশাতা, সুস্মিতা, মিথিলা, ইভেন তুইও। বাকি শুধু আমি আর সাহেল। তাই ভাবলাম, দুজনেই যখন সিঙ্গেল তাহলে আর এত খুঁজাখুঁজি করে টাইম ওয়েস্ট করে কি লাভ? মুচকি হেসে, তাই বলে দাওয়াতও দিলি না? এত তারা? অসহায় মুখে, তো তুই আমাকে দাওয়াত দিছিলি? জানিস না তুই আর আমি সেইম টাইপ, তাই আমিও হুটহাট বিয়ে করে নিয়েছি। ভেবেছি বাচ্চার জন্মদিনে এক্কেবারে দাওয়াত দিয়ে খাওয়াবো। এক ঠেলে দুই পাখি, খরচ কম হবে। চোখ টিপে উনার কথায় সবাই হেসে উঠল। কিন্তু তোরা এখানে কেন? গাইনি বিভাগে? ব্রু কুচকে। কেন, বউ কি তোর একার আছে? নাকি বাপ হওয়ার অধিকার তোর একার আছে? বাঁকা হাসি দিয়ে, তার মানে রোদ? অবাক হয়, জি হ্যাঁ, রোদ। বাহ, দারুণ তো। রোদ, কতদিন হলো তোমার? গালে হাত দিয়ে মুচকি হেসে, জি, 1 মাস আপু। লজ্জামাখা হাসি দিয়ে, কি হহ? চিৎকার করে। সাহিল ভাইয়ার হঠাৎ চিৎকারে আমরা সবাই প্রথম দফায় চমকে এবং পরবর্তীতে অবাক হয়ে উনার দিকে তাকালাম। কি বলছো? মাত্র 1 মাস? এখন কি হবে? নাবিলার তো 4 মাস চলে। মুখ গুমরা করে। সাহিল ভাইয়ার কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে সবাই একসাথে বলে উঠলাম, তো? আরে তো মানে? তাহলে তোর ছেলে আমার মেয়ের থেকে ছোট হয়ে যাবে না? প্রেম কেমনে করবে? আমি বিলেন কেমনে হব? উনার কথায় আমরা একে অপরের দিকে একবার তাকিয়ে নিয়েই হুহা করে হেসে উঠলাম। শুভ্র তো হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা। কোনো রকম থেমে বলে উঠলেন, আমার মনে হয় কি সাহেল, ব্যাপারটা উল্টে যাবে। আমার মেয়ে হবে, আর তোর ছেলে, ভাবতে পারছিস? আবার ছেকা দাঁত কেলিয়ে বললেই হলো, এমন হলে ছেলের সাথে আমি নিজে গিয়ে পুত্রবধূকে তোলে আনব। এবার নোছাড়। হালকা হেসে উনাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ডাক পড়ল। ডাক্তারের সামনে বসে আছি, একবার ডক্টর তো আরেকবার শুভ্র দিকে তাকাচ্ছি।
আমার ধারণা ঠিক হলে যে কোনো টাইম শুভ্র সেন্স হারাবেন, তার কারণ হলো কিছুক্ষণ আগে ডক্টরের বলা কথা। ডক্টর সরল মনে বলে দিয়েছেন, আমার বয়স মাত্র 18, এই বয়সে আমার কনসিভ করা উচিত হয়নি, এই টাইমে মা হওয়াটা রিস্কি, আমি ফিজিক্যালি ম্যাচিউর না, এইটুকুতেই যে শুভ্র কপোকাত তা আর বলতে। শুভ্র হাত পা রীতিমতো কাঁপছে, ডক্টরের সাথে কথা বলে চুপচাপ বেরিয়ে গেলেন, আমার দিকে একটাবার তাকালেন না পর্যন্ত। আমার ভয়ে গলা শুকিয়ে আসে, ভয়টা শুভ্রকে নিয়ে, উনি আমাকে অবর্ষণ করতে বলবেন না তো? আমার ভয়ঙ্কর স্বপ্নটা সত্যি হয়ে যাবে না তো? এসব ভাবতে ভাবতেই কাঁপা কাঁপা পায়ে গাড়িতে গিয়ে উনার পাশে বসলাম, উনার সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছেন, উনার ঠোঁট কাঁপছে, গলা বারবার উঠানামা করছে, ফর্সা মুখটা একদম বিবর্ণ হয়ে আছে। আমি কাঁপা কাঁপা হাতে উনার কাঁধে হাত রাখলাম, কিন্তু উনার মধ্যে কোনো রিয়েকশন হলো না, আগের মতোই চুপচাপ বসে রইলেন। এবার আমার কান্না পাচ্ছে, খুব ভয় লাগছে। শুনুন, আপনি প্লিজ টেনশন করবেন না। দ দেখুন, 50 বছর আগে 13-14 বছরের মেয়েরাও বাচ্চার জন্ম দিয়েছে, এখনো দেয়। তখন বাচ্চা জন্ম হতো সনাতনী পদ্ধতিতে, আর এখন কত নিউ টেকনিক ইউজ করা হয়। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। তবুও উনি চুপ, চোখটা মেলেও তাকালেন না, যেন শুধু শরীরটাই পড়ে আছে, মাঝের মানুষটা নেই। আমি এবার ফুঁপিয়ে উঠলাম। প প প্লিজ এবর্ষণ করতে বলবেন না, প্লিজ। আই কান্ট ডু ইট। উনি এবার চোখ মেলে তাকালেন, আমার দিকে তাকিয়ে দুর্বল হাসি দিয়ে বলে উঠলেন, আমি মানুষরোধ খুনি না। নিজেকে বাঁচাতে আমার বাচ্চাটাকে মেরে ফেলবো এতটা নিষ্ঠুর হয়ে উঠিনি এখনো। তোমার কিছু হবে না রোদ, বেস্ট ডক্টরের আন্ডারে রাখবো তোমায়, আর বাকি সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, তোমাকে ছাড়া একটা মিনিটও নিঃশ্বাস নিতে চাই না আমি, তুমি আর আমি একদিনেই না হয় শেষ হব। ভয় নেই, আমার প্রিন্সেস বেঁচে থাকবে। উনার মুখের ওই দুর্বল হাসি আমার হৃদয়টাকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে বারবার। আমি কিছু বলতে যাব তার আগেই আজানের ধ্বনি কানে এলো, উনি আমাকে বসতে বলে নামায় চলে গেলেন। যাওয়ার সময় এক গাদা চিপস, চকলেট হাবিজাবি কিনে দিয়ে গেলেন। আমি বসে বসে উনার কথায় ভাবছি, যে মানুষটাকে আমি জুমার নামাজ ছাড়া অন্য কোনো সময় নামাজ পড়তে দেখিনি, সে মানুষটা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার প্রতিটি দোয়ায় যে আমি মিশে আছি, তা কেউ বলে না দিলেও আমি জানি। এই তো সেদিন, ঘড়িতে 2টো কি 3টা বাজে, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় চোখ মেলে দেখি উনি নামাজ পড়ছেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। উনার কান্নার আওয়াজে নিজেকে বড্ড অপরাধী মনে হয়েছিল, সেই সাথে মনে হয়েছিল, আমি কতটা ভাগ্যবতী। উনার দিকে তাকিয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ফজরের নামাজের সময় আবারও ঘুম ভেঙে গেল। কনসিভ করার পর একটা ঝামেলা হয়েছে, ঘুম প্রচণ্ড বেড়েছে, সাথে ঘুমটা হালকাও হয়ে এসেছে, অল্পতেই ভেঙে যায়। উনি এখনো নামাজ পড়ছেন, নামাজ শেষ করে জায়নামাজ গোছিয়ে রেখে আমার দিকে তাকাতেই চোখ বন্ধ করে নিয়েছিলাম। থাকুক না কিছু গোপন ভালোবাসা গোপনভাবে, সব ভালোবাসার প্রকাশের প্রয়োজন কি আছে? উনি আমার পাশে বসে, আমার শরীরে ফু দিয়ে, কপালে গভীর চুমু দিয়ে নিজের সাথে জড়িয়ে নিলেন। এটা যে তার প্রতিদিনের কাজ, তা আমি মুহূর্তেই বুঝে গিয়েছিলাম। গাড়ির দরজা খোলার শব্দে ভাবনার জগৎ কাটিয়ে পাশে তাকালাম, উনার চোখে মুখে স্নিগ্ধতার ছাপ, খুব ইচ্ছে হচ্ছে উনাকে ছুঁয়ে দিতে, তাই তাড়াহুড়ো করে বেল্ট খুলে, সোজা উনার কোলে বসে পড়লাম। উনি অবাক চোখে আমায় দেখছেন, দেখলে দেখুক, তাতে কি? কি ব্যাপার? কোলে বসলে কেন? নেমে বসো, ভ্রু কুঁচকে। না, নামবো না, আমার এখানেই ভালো লাগছে। কথাটা বলেই উনার বুকে মাথা রাখলাম, উনিও একটা দীর্ঘশ্বাস ফেলে আলতো হাতে জড়িয়ে নিলেন আমায়। আমি ড্রাইভ করব তো রোদ, তুমি এভাবে থাকলে কিভাবে হবে? মাথায় হাত বুলিয়ে। আমি কি জানি? সেটা আপনার ব্যাপার, তবে আমি নামছি না, ব্যাস। উনি কিছু বলতে যাবেন তার আগেই ফোন বেজে উঠল। ফোনটা কানে দিতেই উনার মুখটা কালো হয়ে গেল। অনেক বলার পর যা শুনলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আপুকে হসপিটালে নেওয়া হয়েছে, ওর লিভার পেইন শুরু হয়েছে, কিন্তু ওর ডেলিভারি ডেটের তো আরো 2 মাস বাকি। এত তাড়াতাড়ি পেইন শুরু হওয়ার কারণ কি? কোনো অশুভ কিছু হবে না তো? ওটির সামনে বসে আছি, পাশে মামু আর মামানি। অভ্র ভাইয়া আর শুভ্র ক্রমাগত পায়চারি করছেন, সবার মুখেই চিন্তার ছাপ। আম্মু তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে।
আর আমি তো নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে আল্লাহকে ডাকছি, মনে ভয়গুলো যেন জেগে বসে আছে, কে জানে কি হবে। অভ্র ভাইয়াকে আমি কখনো বিশেষভাবে তার ভালোবাসা প্রকাশ করতে দেখিনি, যেমনটা শুভ্র করে প্রতিটি কাজকর্মে। ভাইয়া তার ঠিক উল্টো, কখনো এক্সপ্রেস করে না ভালোবাসাগুলো, দাবিয়ে রাখে নিজের মধ্যে। কিন্তু আজ যেন তা না চাইতেন প্রকাশ পেয়ে যাচ্ছে। সত্যিই ভালোবাসাগুলো খুব অদ্ভুত হয়, এর রং ভিন্ন, প্রকাশ করার ধরন ভিন্ন, এক একজনের কাছে এর সংজ্ঞাও ভিন্ন। ভাইয়াকে দেখেই বুঝা যাচ্ছে উনার ভেতরটা তলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছেন না। ওর ছেলেদের এত ইমোশনাল হওয়া যে মানায় না, তাদের তো স্ট্রং থাকতে হয়, সবাইকে সামলাতে হয়, নিজে যতই অসহায় ফিল করুক না কেন, এটাই তো নিয়ম। আর অভ্র ভাইয়া সেই নিয়মটা বেশ নিয়ম করেই মেনে চলে, কিন্তু আজ হয়তো নিয়মটা তার কাছে পাত্তায় পাচ্ছে না। চোখ দুটো চরম রকম লাল হয়ে আছে উনার, মুখটা ফ্যাকাশে, উনার অসহায় দৃষ্টি আপুর প্রতি উনার ভালোবাসাটা প্রকাশ করে চলেছে প্রকটভাবে। ভাই, তুই একটু বসো এখানে, এত টেনশন করিস না, বৌমনি ঠিক হয়ে যাবে দেখিস, কাঁধে হাত রেখে। তিনটা ঘন্টা হয়ে গেছে শুভ্র, উফো, ও কিভাবে সহ্য করছে। ওর খুব কষ্ট হচ্ছে রে, খুব। ভাই, এই সময় সবারই কষ্ট হয়, জাস্ট কাম ডাউন। তুই যেভাবে টেনশন করছিস, নিজেই না অসুস্থ হয়ে যাস, প্লিজ ভাই শান্ত হও। কি করে শান্ত হব বল, আমি ওকে একটুও হেল্প করতে পারছি না। আমার সামনে ও কষ্টে চেঁচাচ্ছে আর আমি তাকিয়ে শুধু দেখছি। নিজেকে কতটা অসহায় লাগছে, বুঝতে পারছিস? নিজেকে একজন ব্যর্থ স্বামী বলে মনে হচ্ছে। ওদের কথার মাঝেই ওটির লাইট নিভে গেল, সাথে সাথেই বেরিয়ে এলেন ডক্টর। ডক্টরের মুখের ভাব দেখে কিছুই আঁচ করা যাচ্ছে না। ডাক্তারকে দেখেই সবাই দৌড়ে গেলাম, হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে, কে জানে কি শুনতে হবে। ডক্টর, কনগ্রাচুলেশন মিস্টার আহমেদ, আপনার ওয়াইফের ছেলে হয়েছে। ডক্টর, মাই ওয়াইফ। বেবিকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে দেওয়া হবে। শাট আপ ডক্টর, বাচ্চার কথা পরে শুনবো, আগে আমার বউয়ের কথা বলুন। রুহি কেমন আছে? অ্যাকচুয়ালি, হোয়াট দ্য হেল, বনিতা না করে বলবেন প্লিজ, হাউ ইজ মাই ওয়াইফ? চিৎকার দিয়ে। ভাই শান্ত হোক, ডক্টর তো বলছে। রিল্যাক্স, ডক্টর, বৌমনি কেমন আছে? বেবির পজিশন সরে গিয়েছিল, বেবিকে বের করে আনতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। উই আর থ্যাঙ্কফুল টু গড যে বেবি ঠিক আছে। ডক্টর, আপনি বলবেন প্লিজ রুহি কেমন আছে, আর কিছু শুনতে চাচ্ছি না আমি, গট ইট। অতিরিক্ত ব্লিডিং হওয়ায় এখনো আমরা শিওর হতে পারছি না। ব্লিডিং কমে আসলে উনি বিপদমুক্ত, বাট এখনো আমরা গ্যারেন্টি দিতে পারছি না। সো সরি। হোয়াট? আপনি বুঝতে পারছেন কি বলছেন? শি ইজ মাই ওয়াইফ, ওকে। যদি ওর কিছু হয়, আপনাদের কাউকে ছাড়বো না আমি। আপনাদের এই সো কোল্ড হসপিটাল ধুলোয় মিশিয়ে দিব, মাইন্ড ইট কলার চেপে। অভ্র, ছাড়ো উনাকে। ভাই, লিভ হিম, বৌমনির কিচ্ছু হবে না, শি উইল বি ফাইন, তুই শান্ত হো প্লিজ। আম্মু এই পর্যন্ত 4বার সেন্সলেস হয়েছে। আব্বু আম্মুকে সামলাতেই ব্যস্ত, মামানির প্রেশার আবারও ফল করছে। মামু নিশ্চুপ হয়ে বসে আছেন। অভ্র ভাইয়ার পাগলামি সহ্য না করতে পেরে ওনাকে রুহি আপুর কেবিনে বসিয়ে রাখা হয়েছে। আপুর কেবিনে ঢুকেই উনি একদম শান্ত হয়ে গেছেন, শুধু চোখ দুটো শান্ত হচ্ছে না, অবিরাম জল গড়িয়ে পড়ছে। শুভ্র হসপিটালের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। আমাদের কারোর মনে নতুন কেউ আসার আনন্দ নেই, বরং পুরাতনকে হারানোর ভয়। আমরা আর আনন্দটা চিন্তার রেখায় চাপা পড়ে গেছে নিখুঁতভাবে। আমি ধীর পায়ে শুভ্র পাশে গিয়ে দাঁড়ালাম, উনার কাঁধে হাত রাখতেই উনি কেঁপে উঠলেন। রোদ, দেখো বৌমনিরই কি অবস্থা, তোমার কথা ভাবতেই আত্মা শুকিয়ে আসছে আমার। ভাইয়া তবু সহ্য করে নিচ্ছে, আমি সহ্য করতে পারবো না, একদম মরে যাব, একদম মরে যাব। উনার কথার প্রতিউত্তরে কি বলা উচিত জানি না, তবে অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছি আমিও। নতুনকে বরণ করে নিতে কত কষ্টের প্রহর পেরোতে হয় আমাদের, কতটা ত্যাগ স্বীকার করতে হয় নতুনকে বুকে জড়িয়ে নেওয়ার সূক্ষ্ম আশা পূরণে। পুরো বাড়িতে সাজ সাজ রব, আর হবেই না বা কেন? আমাদের পুচকো যে আসতে চলেছে, আমাদের দুটো ফ্যামিলির প্রথম পুচকু সোনা। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে পুরো বাড়িটা নিজের হাতে ফুলে ফুলে ভরিয়ে দিই, কিন্তু শুভ্রর জন্য তা আর হওয়ার নয়।
নিজে তো ভাতিজা আসার খুশিতে সারা বাড়ি নেচে বেড়াচ্ছেন, আর আমি উঠে দাঁড়ালেই ধমক দিয়ে বসিয়ে দিচ্ছেন। এটা কি মানা যায়? বাড়ির বাইরে গাড়ির শব্দ শুনেই দিলাম এক দৌড়, এবার আমায় আর পাই কে? আপু নিশ্চয় চলে এসেছে, সাথে আমার গুলোটা। দরজায় দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছি, ঠিক তখনই অভ্র ভাইয়া গাড়ি থেকে নামলেন, আর নেমেই আপুকে কোলে তুলে নিলেন। ইসোস কি সুইট মোমেন্ট! ভাইয়ার কোলে আপু, আর আপুর কোলে বেবি। এই সময়টাকে ক্যামেরায় বন্দি করতে পারলে কতই না ভালো হতো, বাট আমার কাছে ক্যামেরা তো দূরের কথা, ফোনটাও নেই। ধের! ভাইয়া আপুকে ধীরে সুস্থে সোফায় বসিয়ে দিলেন। আপুর শরীর এখনো বেশ দুর্বল। আপুই, বুঝছিস আমার এত এত খুশি লাগছে, আই কান্ট এক্সপ্রেস। ইচ্ছে করছে লুঙ্গি ডান্স দেই, তোর মনে আছে? আগে তোকে বলতাম তোর বেবি পালার দায়িত্ব আমার, তুই তো আমাকেই ঠিক মতো খাওয়াতে পারিস না, বেবিকে কি খাওয়াবি? আপুকে জড়িয়ে ধরে। হু, এখনো তাই বলি, ওর দায়িত্ব তোর। ইয়াপ্প, আমার বেবিটা দে দে, আমার কোলে দে। মাশাল্লাহ, আমার আব্বুটা কি কিউট হইছে, বাবুকে কোলে নিতে নিতে। আস্তে, বেবি উড়ে যাবে না, সো রিল্যাক্স। আর তুমি কেন? আমার কাছে দাও বেবিকে। আমি ওর চাচ্চু, তুমি ওর খালাম্মি। অনেক দূরের সম্পর্ক, বুঝছো? একদম টাচ করবেন না, এহহ আসছে দূরের সম্পর্ক। আপনি জানেন না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কোনোদিন শুনছেন, বাবার চেয়ে চাচ্চুর দরদ বেশি? আসছে ঢং দেখাতে, মুখ ভিনিয়ে। আরে, বললেই হলো। ওর চেহারাতেই আমি ছাপ আছে, দেখো ঠিক আমার মতো। একদম না, আপনি। তোরা থামো তো, বাবুর নামটা ঠিক করা লাগবে তো নাকি? কালকেই আকিকার আয়োজন করা হয়েছে, এদিকে নামই ঠিক করা হয়নি। আমি বলি, আমি বলি। বাবুকে আপুর কাছে দিয়েই লাফিয়ে উঠলাম, আর সাথে সাথেই পড়ল এক ধমক। আমি সাধারণত এমন করি না, বাট আজ যেন কিছুতেই বাদ মানছে না। রোদ! সাবধানে, তুমি এখনো বাচ্চা না, কিছুদিন পর বাবুর মা হয়ে যাবে। নিজের জন্য না হলেও বেবির জন্য হলেও সেফলি চলাফেরা করো প্লিজ। রাগী গলায়। সরি, বাট নামটা তো বলতে দিন। মুখ গুমরা করে। রোদ, তুমি বলো, আমিও শুনি আমার শালি সাহেবা কি নাম ভেবেছে। মুচকি হেসে। আর তে রাফসান অ্যান্ড এতে আফসান, এবার আপনারা ডিসাইড করুন কার নামের সাথে মিলিয়ে রাখবেন। রুহির নামের সাথে মিলিয়েই আমি বাবুর নামটা রাখতে চাই, কারণ বাবুকে আমার লাইফে এনে দেওয়ার জন্য রুহি সবচেয়ে বেশি কষ্ট করেছে। থ্যাংক ইউ রুহি। ওকে তাহলে রাফসানই যান। সবার দিকে এক নজর তাকিয়ে। আমি কি একটা নাম সাজেস্ট করতে পারি? কি যে বলেন ভাইজান, ফর্মালিটি না করে বলুন তো, আপনার নাতি, আপনার তো অগ্রাধিকার। হ্যাঁ, বলো। অরি, তুমিও বলো কোনো নাম। হ্যাঁ বাবা, বলো বলো। তৌফিক। আমার মেয়ে তার ছেলে ও স্বামী সংসার নিয়ে সব সময় সুখে থাকুক, আল্লাহ তার তৌফিক দান করুন। আমার নাতি আমার মেয়ের জীবনে আল্লাহর দেওয়া একটি উপহার, তাই আমি ভাবছি তৌফিক রাখলে কেমন হয়। ফুপা, ব্যস্ত হয়। কোনো আর্গুমেন্ট নেই, জাস্ট ফাইনাল। আমি বলি কি, রোদও যেহেতু একটা নাম দিয়েছে তো দুটো নামই রেখে দিলে কেমন হয়? রাফসান আহমেদ তৌফিক। অস্থির মামানি, লাভ ইউ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। জানালার পাশে দাঁড়িয়ে আছি, পূর্ণ চাঁদটা যেন তার আলোয় আমার মন ভুলানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। সত্যি জীবনটা কত অদ্ভুত। একদিন আগেও যে মানুষগুলো কাউকে হারানোর ভয়ে দিশেহারা ছিল, আজ সেই মানুষগুলোই হাসিতে আনন্দে, নতুনের আগমনে পাগলপ্রায়। সবার মাথায় একটাই চিন্তা, এই ছোট্ট জানটাকে কিভাবে আগলে রাখবে, কিভাবে তাদের খুশিটা প্রকাশ করবে, কিভাবে তাদের এত এত ভালোবাসাগুলো ছোট্ট জানটাকে উপলব্ধি করাবে। সত্যি একটা বাচ্চায় পারে নতুন উদ্যমে বাঁচার উৎসাহ দিতে। এই বাবার প্রিন্সেস, তুমিও কি খুশিতে আত্মহারা? জানো তোমার একটা কিউট ভাইয়া হয়েছে, তোমায় অনেক ভালোবাসবে। তুমিও তাড়াতাড়ি চলে আসো তো, আমাদের খুশিটাকে দ্বিগুণ করতে তোমার আগমনই যথেষ্ট। লাভ ইউ বেবি। হঠাৎই পেটে কারো স্পর্শে ভাবনার প্রহর কাটল। স্পর্শটা যে শুভ্র তা বুঝতে আর বাকি রইল না। উনার ছোঁয়ায় আমার শরীরে অটোমেটিক কাঁপুনি শুরু হয়ে যায়। উনি আমার কাঁধে মুখ ডুবিয়ে বলে উঠলেন, কি করছো? কিছু না, আকাশ দেখছিলাম। কোথায় ছিলেন আপনি? ঘুরে উনার দিকে তাকিয়ে। উনি আমার কথায় মুচকি হেসে সামনে থেকে আমার কোমর জড়িয়ে নিলেন। বাবুর কাছে ছিলাম, কি কিউট তাই না? আমার মামুনিটা আরো কিউট হবে। আমার ঘরে থাকবে দুই পরীর বসবাস। নাক টেনে
যদি ছেলে হয় তো। ভ্রু নাচিয়ে। আমার কেন জানি মনে হচ্ছে প্রিন্সেসই আসবে, জানো আমি নামও ভেবে রাখছি। তাই আপনার এসব ভাবারও সময় আছে নাকি? অবাক হয়। আমার বউ আর বাচ্চার জন্য আমার অফুরন্ত সময়, বাট বউ তো তা বুঝে না, চোখ টিপে শয়তানি হাসি দিয়ে। আহারে বেচারা, আপনার বউ দেখি বড্ড নির্দয়, মুচকি হেসে। বাচ্চা তো বুদ্ধি কম, বর তার সাথে রোমাঞ্চ করতে গেলে সেভাবে তাকে কাতুকুতু দেওয়ার চেষ্টায় আছি, আর রোমাঞ্চ না করলে ভাবে আমি আমার জাস্ট ফ্রেন্ডদের সাথে মাখামাখির চেষ্টায় আছি। মুখ ভার করে, হাত উল্টে। উনার কথায় আমি খিলখিল করে হেসে উঠলাম, কোনোরকম হাসি থামিয়ে বলে উঠলাম, তাই বুঝি? কি কষ্ট? হুমুম খুব, বাট কষ্টটা আমি পুষিয়ে নিতে পারি, চোখ টিপে। কথাটা বলেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আমিও চুপচাপ উনার বুকে মুখ গুজলাম, কারণ আমি জানি, আমি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলেও উনি আমায় ছাড়বেন না। শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে কি লাভ? আচ্ছা, বেবির নামটা তো বললেন না। আমার প্রিন্সেসের নাম হবে রোধৌসী আহমেদ সুব্রতা, তুমি আমি মিলেই তো সে। আর ছেলে বেবি? সেটা তো ভাবিনি সোনা, গালে ঠোঁট ছুঁয়ে। এটা তো ঠিক না, আপনি ছেলে বেবির নামটাও এখন বলবেন ব্যাস, মুখ গুমরা করে। ভেবে বলি, করুণ চোখে। না এখনই এখনই এখনই, মুখ ফুলিয়ে। ওকে ফাইন, ওর নাম হবে রেদওয়ান আহমেদ শুভ্র, হ্যাপি। হু, অনননেক, দাঁত কেলিয়ে। উফো, তোমার দাঁতগুলো হেব্বি কিউট গো, তুমি পুরোটাই একদম মাথা নষ্ট টাইপ। মাথা নষ্ট টাইপ মান? ব্রু কুচকে। মানে হলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এমন টাইপ, ইচ্ছে করে না থাক পড়ে আবার লজ্জায় লজ্জায় টমেটো হয়ে যাবে, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না? এত নড়াচড়া কেন করছো? ব্রু কুচকে। দেখুন, আপনার দ্বারা সম্ভব হবে না। সরুন, আমি নিজেই করে নিব। সরুন তো। একদম না, এটা আমার প্রেস্টিসের ব্যাপার, প্লিজ তুমি চুপচাপ দাঁড়াও, আই উইল ম্যানেজ। 1 ঘন্টা ধরে তো তাই করছি, মুখ গুমরা করে। আর একটু প্লিজ। আমার এবিলিটি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই বেবি, দেখে নিও ফার্স্ট আমি হব। হো হো, এতক্ষণে আপনার এবিলিটি সম্পর্কে ফুল ধারণা হয়ে গেছে আমার, বিড়বিড় করে। আজ তৌফিকের আকিকা, এই উদ্দেশ্যে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিদার তো আনন্দ আর ধরে না, উনি পর্দাদি হয়েছেন বলে কথা। দিদার খুশির ঠেলা এখন সামলাতে হচ্ছে আমাকে। দিদা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আজ সব ছেলেরা যার যার বউকে সাজাবে। কার বউকে কে সবচেয়ে সুন্দর করে সাজাতে পেরেছে তা ডিসাইড করবে দিদা আর রাহাত ভাইয়া, কারণ ওরা দুজনেই সিঙ্গেল। দিদার সেই এক কথায় শুভ্র আমাকে 1 ঘন্টা যাবৎ দাঁড় করিয়ে শাড়ি পরানোর চেষ্টা চালাচ্ছে, আর বারবারই ফলাফল জিরো নিয়ে আবারও নতুন উদ্যমে শুরু করছে। প্রায় 1.5 ঘন্টা পর উনি শাড়ি পরানো কমপ্লিট করলেন, তবে বেশ সুন্দর করেই পরিয়েছেন, কিন্তু ততক্ষণে আমি অনজান, জীবনের 13টা বাজিয়ে দিয়েছেন উনি। কি হলো, শুয়ে পড়লে কেন? ব্রু কুঁচকে। আমি টায়ার্ড, দাঁড়ানোর শক্তি নেই আর। কিন্তু সাজ তো এখনো কমপ্লিট হয়নি। না হোক লাগবে না, আই নিড রেস্ট, আমি এমনি সুন্দর, শোনো সাজাসাজি। ওকে তুমি রেস্ট নাও। কথাটা বলেই আমাকে কোলে তোলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনের টোলে বসে পড়লেন। আমি তো পুরাই হা। আরে, মাত্রই তো বললেন রেস্ট নাও, আর এখনই তোলে নিয়ে আসলেন কেন? রাগী গলায়। কেন, তুমি তো বলো আমার কোলে তোমার সব ক্লান্তির অবসান হয়। এখন তো কোলে নিয়ে বসে আছি, তোমার রেস্টও হয়ে যাবে আর আমার কাজও। গালে ঠোঁট ছুঁয়ে, মুচকি হেসে। আমি আর কিছু বললাম না, উনার কোলে বসে থাকতে খারাপ লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। উনি আমার চোখে খুব সাবধানে কাজল লাগিয়ে দিলেন, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই খোপা করে রাখা চুলগুলো একটানে খুলে দিলেন। দুহাতে শক্ত করে কোমর চেপে ধরে চুলে মুখ ডুবিয়েই বলে উঠলেন, আমার বউকে এইটুকু সাজেই মারাত্মক লাগে, তাকে আর সাজানো যাবে না, তাহলে আমিই না হার্ট অ্যাটাক করে বসি। সোফায় বসে তৌফিকের সাথে খেলছিলাম, হঠাৎ উপরে তাকিয়েই চোখ স্থির হয়ে গেল। বর আমার লাল পাঞ্জাবি পরেছেন, গলা থেকে শুরু করে বুকের একপাশে সোনালি সুতোয় কাজ করা, হাতাগুলো কুনুইয়ের নিজ পর্যন্ত উঠানো, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে, ডান হাতে ঘড়ি, আর ঠোঁটে পাগল করা হাসি।
আমারই হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। দিদাকে দ্বিধায় ফেলে দিয়ে মামানি, আপু সবাইকেই অসম্ভব সুন্দর লাগছে, কাকে যে বেস্ট বলবে তাই নিয়ে চিন্তায় অস্থির উনি। অবশেষে আমাকেই দেওয়া হলো বেস্টের তাজ। দিদা স্ট্রংলি বলে দিয়েছেন, ময়দা সুন্দরীদের এই সম্মান দেওয়া যেতে পারে না, আর যেহেতু রোদ কোনো মেকআপ ইউজ করেনি সো সম্মানটা রোদেরই প্রাপ্য। শুভ্র খুশি দেখে কে অভ্র ভাইয়ার সাথে কম্পিটিশনে উনি জিতে গেছেন, এর থেকে খুশির আর কি হতে পারে। হাসি আনন্দে কেটে গেল ৯টি মাস, কিভাবে যে এতটা দিন কাটিয়ে দিলাম বুঝতেই পারি না। রাত ২টো, আমি বিছানায় পা গুটিয়ে বসে আছি, মুখ গোমড়া করে তাকিয়ে আছি পাশে শুয়ে থাকা শুভ্র দিকে, কি আরামে ঘুমুচ্ছে, এদিকে ক্ষুধায় পেটে ইঁদুর নাচছে। এই শুনছেন? কথাটা বলার সাথে সাথেই উনি লাফিয়ে উঠলেন। কি হয়েছে? পেইন শুরু হয়েছে। হসপিটালে নিয়ে যেতে হবে। বেশি ব্যথা করছে। ওয়েট, আমি সবাইকে ডাকছি, বলেই বিছানা থেকে ধরফরিয়ে নামতে গেলেন। আমার ক্ষুধা লেগেছে, শার্টের হাতা টেনে ধরে। আমার কথাটা শুনেই উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। খাবা? অবাক চোখে। হুম। মুখ গোমড়া করে। মাত্র ১ ঘন্টা আগেই তো উঠে খাওয়ালাম তোমায়। আপনি এখন খাওয়া নিয়েও খোঁটা দিবেন? লাগবে না আমার, খাবো না। বেবি, তোর বাবা তোকে আর আমাকে পেটুক বলছে, দেখেছিস? আরে তা কখন বললাম? আচ্ছা বলো কি খাবে? ভাত আনবো? ঘুম ঘুইম চোখে। এই রাতে কেউ ভাত খায়? আমি আইসক্রিম খাবো, কেক খাবো, ফুচকা হলে তো আরো ভালো হয়, টক আর ঝালটা একটু বাড়িয়ে দিয়ে। এসব এখন কোথায় পাবো? তাও এত রাতে? করুণ চোখে। তো সেটা আমি কিভাবে জানবো? যান নিয়ে আসুন ব্যাস। রোদ, সোনা, অন্য কিছু খাও, ফ্রুটস বা সাম হেলথি ফুড। না, আমার ওসবই লাগবে ব্যাস। রোদ, জেদ করো না তো। আপনি আমাকে বকছেন সামান্য খাবারের জন্য? এই আপনার ভালোবাসা? কাঁদো কাঁদো মুখে। আচ্ছা বাবা, যাচ্ছি, ফ্রিজে আইসক্রিম আছে মেবি, আর আমি কেক বানানোর ট্রাই করছি। বার্ড ফুচকা হবে না। ওকে। ওকে। দাঁত কেলিয়ে। হুম। আম কামিং। উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে দুর্বল একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। উনাকে দেখে আমি অবাকই হই, এই ৯টা মাস ধরে উনাকে এভাবেই জ্বালিয়ে আসছি আমি, কিন্তু উনার মুখে বিরক্তি প্রকাশক উফ শব্দটাও কখনো শুনিনি। কতবার যে বমি করে উনার গা ভাসিয়েছি তার ইয়াত্তা নেই। সবসময়ই হাসি মুখে মেনে নিয়েছেন সব। হঠাৎই পেটে মুচড় দিয়ে উঠল। বেবি কিক করলেও ব্যথা লাগে, কিন্তু এমনটা তো নয়। ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগলো। নিশ্চয় লেবার পেইন শুরু হচ্ছে। এদিকে শুভ্ররও কোনো দেখা নেই। ব্যথায় শরীর কুঁচকে আসছে, শরীর ঘেমে একাকার। মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে আসবে। গলা দিয়ে স্বর বেরুচ্ছে না। শুভ্রকে যে ডাকবো সেই অবস্থাও আমার নেই। কোনোরকম হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প আর ফুলদানিটা ফেলে দিলাম, সাথে সমস্ত শক্তি দিয়ে চিৎকার। কিছুক্ষণের মধ্যেই শুভ্র দৌড়ে রুমে এলো, তার পিছু পিছু একে একে সবাই। হসপিটালের বেডে শুয়ে আছি, আমার পাশে শুভ্র, তথাকথিত প্রিন্সেস। মামনির মুখটার দিকে তাকালেই প্রশান্তিতে মনটা ছেয়ে যাচ্ছে। আমি যেন নিজেই বিশ্বাস করতে পারছি না, এমন একটা ভয়ঙ্কর কষ্টকে উপেক্ষা করে আমি আমার মামনিটাকে জন্ম দিয়েছি। মাতৃত্ব যে সব ব্যথাকে ভুলিয়ে দেয় তা আজ আমার কাছে স্পষ্ট। সবাই আমার কেবিনে দাঁড়িয়ে আছে, সবার মুখেই উপচে পড়া আনন্দ, কিন্তু আশেপাশে শুভ্রকে দেখতে পাচ্ছি না। আপুকে জিজ্ঞেস করতেই আপু হেসে হেসে গড়িয়ে পড়বে অবস্থা। কোনোরকম হাসি থামিয়ে যা বলল তাতে কাহিনীটা হলো এরকম, আমাকে ওটিতে ঢুকানোর সাথে সাথেই শুভ্র টেনশনে সেন্সলেস হয়ে গেছে। আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, সো আধা ঘন্টায় আমি ফিট, বাট আমার স্বামী মহোদয় এখনো বেহুশ। ভাবা যায় এগুলো? আপুর কথা শেষ হতেই শুভ্র কেবিনে ঢুকলো। আমাকে একনজর দেখেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উনি ঢুকতেই একে একে সবাই বেরিয়ে গেলেন। শুভ্র একটা বাঁকা হাসি দিয়ে আমার পাশে বসে পড়লেন। দেখছো, প্রিন্সেস এসেছে, আমাদের শুভ্রতা। আমিও মুচকি হাসলাম, মজার ছলে বলে উঠলাম, হুমুম শুভ্রতা, ২ বছর পর শুভ্রবও আসবে ঠিক না? তোমার মাথা আবার চিন্তা করে দেখো, ঠাডায় যদি না দিছি, এবারেই সেন্সলেস হয়েছি। নেক্সট টাইম হলে সোজা উপরে চোখ ও আঙ্গুল দিয়ে উপরে ইশারা করে। আজ শুভ্রতার জন্মদিন, ৩ বছর পুরো হতে চলেছে। শুভ্র ঠিকই বলতো, একদম আমার মতো হয়েছে। ওর আতো কথাগুলো যেন আরো মন কাড়ে। পুতকি মাম্মাম, পুতকি মাম্মাম। এই কিসের পুচকি?
মাম্মাম আবার পুচকি কিভাবে হয়? কোমরে হাত রেখে রাগী গলায় বাবাই বলেতে, তুমি পুতো কি মাম্মাম? কি এসব শেখায় তোর বাবাই তোকে? অসভ্য লোক একটা, তোর বাবা তোকে এটা বলেনি যে তোর বাবাই হলো বুইড়া বাবাই? নিচু হয়ে ভ্রু কুঁচকে শুভ্রতা কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই ভ্রু কুঁচকে বলে উঠল, বুলাই বাবাই? বুইড়াকে এই মেয়ে দেখি বুলাই বানিয়ে দিছে, বাবার মতো হেব্বি ক্রিয়েটিভিটি প্রকাশ করে চলেছে অনবরত। আর আমি মুখ চেপে হাসছি, এই ছোট্ট বাচ্চাটা আমার অস্তিত্ব ভাবলেই সারাটা শরীর শিউরে উঠতে চাই। ছি রদ, আমার প্রিন্সেসকে এসব কি শেখাচ্ছ? ভেরি বেড। হ্যাঁ পুচকি মামুনি, তুরিমি বোনকে কি শেখাচ্ছ? আমি কেউ শেখাও? এই তৌফু মামনির সাথে আবার পুচকি লাগিয়েছিস কেন? ভ্রু কুচকে চাচুই তো বলল তোমায় পুচকি মামুনি ডাকতে, তাহলে আমায় অনেকগুলো চকলেট দিবে। এবার আমি শুভ্র দিকে রাগী চোখে তাকালাম, সাথে সাথেই উনি ভুবন ভুলানো হাসি দিয়ে উঠলেন। এই হাসিটাই আমি 1000 বার মরতেও রাজি। আমি রাগ ভুলে একদৃষ্টে উনার দিকে তাকিয়ে আছি। উনি তৌফুর হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে আমার পাশে এসে দাঁড়ালেন। মাই প্রিন্স এন্ড প্রিন্সেস, ক্লোজ ইউর আইস, দিস ইজ ম্যাজিক টাইম। ফাস্ট ফাস্ট পুচকিও দ্রুত চোখ বন্ধ করে নিল। এটা ওদের কাছে নতুন কিছু না। ওরা চোখ বন্ধ করার সাথে সাথেই উনি আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। এই রোদবালিকা, তুমি 80 বছরের বুড়ি হয়ে গেলেও আমি তোমায় পুচকিই বলবো। শুধু আমার পুচকি। আর আমার প্রতিটি দোয়ায় থাকবে একটি শব্দই, তোকে চাই, তোকে চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোকেই চাই। হ্যাঁ আমিও চাই উনাকে, প্রতিটা মুহূর্তে চাই, খুব বেশি করেই চাই। বাবাই, খুইব তোক। শুভ্রতা, খুইব না, বল খুলবো। আর তোক না, ওইটা চোখ হবে। তুই সব সময় ভুল করিস বনু। হ্যাঁ, এবার চোখ খোলো। ওরা চোখ খুলতেই চকলেটে ওদের হাত বুঝাই করে দিল শুভ্র। দুজনের খুশি দেখে কে যেন রাজ্যের সব খুশি এখন ওদের হাতে। ভালোবাসা, আনন্দ, হাসি সব যেন এভাবেই থেকে যায় নীরবে। সমাপ্ত। গল্প তোকে চাই। লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা। অন্তিম পর্ব।